রমজান মাসের প্রথম 10 দিন হল রহমত আর দ্বিতীয় 10 দিন মাগফিরাত আর সর্বশেষ 10 দিন নাজাত। সাধারণভাবে বলা হয়ে থাকে প্রথম 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত বা দয়া বন্টন ও বিতরণ করে থাকেন। সহিহ ইবনে খুজাইমা 1887। এই মাসে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এবং প্রকাশ্যে শয়তান বিতাড়িত হয়েছে। আসসালামু আলাইকুম। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা ফেনী থেকে বলছি। যে যেখানে বসে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দূরে কাছে দেশ এবং দেশের বাহিরে থেকে বসেও আজকে আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। রমজান মাসের প্রথম ব্লগ শুরু করতে যাচ্ছি। রমজান মাসের রহমতের প্রথম 10 দিনে আল্লাহর রহমত বরকত সবকিছু দিয়েই সবার কাটুক। তবে আমরা একটু অসুস্থ হয়ে পড়ি, যার কারণে ভিডিও শ্যুট করা সত্ত্বেও আপলোড করতে পারিনি সময় মতো। আসলে কি, শ্যুট তো করতেই পারি, কিন্তু 2টা বাচ্চা ছোট ছোট, ওদেরকে সামলিয়ে আবার অসুস্থ শরীরে আমি না একদমই কিছুই করতে পারছিলাম। বাড়ির পুকুরের মাছ বাবা দূরে, মা দূরে, তারপরও বাবার বাড়ি থেকে পুকুরের জাল বেড় দেওয়ার পরে মাছ পাই। তো যে পরিমাণে হোক না কেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে যখন পুকুরের মাছটা হাতে পাই। জানি না, তখন একটা আলাদা আবেগ সৃষ্টি হয়। মা বাবাকে খুব মিস করি, মনে হয় যে কাছে থাকতো যদি। আসলে সবার ভাগ্যে তো সবকিছু জোটে না, আমার ভাগ্যে যা আছে তা নিয়ে আমি সবসময় আলহামদুলিল্লাহ। মাছটা ভাজি করব, ফ্রেশ মাছ। আমি সবসময় এরকম করি যে যখন বাড়ি থেকে মাছ আসে তখন আমি কিছুটা মাছ আমার ছেলের জন্য ভাজি করে নেই। ও খুশি হয়ে যায়, একদম ডিপ ফ্রাই করে দিব মচমচে করে। পছন্দ করে। বিসমিল্লাহ। নানার আমি কাছে নিয়ে তো গিয়েছে, নানার বাড়ির মাছ খাওয়া হচ্ছে, সেটাই অনেক। এই মাছগুলো তো অনেক বেশি কাটা হয়, এগুলো কিন্তু চাষ করতে হয় না, এগুলো নিজে নিজেই পুকুরে হয়। আমাদের পুকুরে এই মাছগুলো নিজে নিজেই হয়। এই মাছটা সজলা মাছ বলে আমাদের এখানে, আমি নামটা বলতে পারছি কিনা জানি না। আর হচ্ছে চাপিলা মাছ অনেক বেশি কাটা হয়, আর এগুলো তো তেলাপিয়া, ওইটা হয়তো রুই মাছের একটা মাংস। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। এরপরে সবকিছু ক্লিন করছি, ধোয়ালা শেষ করছি, মাছ ধুইছি, কিন্তু আমার কাজ কিন্তু আর শেষ হয়নি। কাজ শেষ হইতে হইতেও কিন্তু শেষ হয় না। এই যে আবার নতুন করে জমে গেছে, এই যে কোটাটা খালি হয়েছে, এটাকে রিফিল করবো। তার আগে এটাকে আমি ধুয়ে নিব ভালো করে, এর জন্য ভিজিয়ে রাখবো পানিতে। পুড়িয়ে কৌটোটা দিয়ে দিলাম এবং কি আমি বাকি কৌটোটাও ভিজিয়ে রাখবো পানির মধ্যে, তাহলে একদম ক্লিন করতে আমার খুব সুবিধা হবে। আসলে রমজান আসার আগে থেকে অনেক বেশি শরীর খারাপ হয়ে যায়, মানে জ্বর সর্দি কাশি সব কিছু আমাকে অ্যাট্রাক করে। সচরাচর আমার কিন্তু জ্বর এত বেশি হয় না, আর হলেও সেটা ভিতরে ভিতরে থাকে। কিন্তু এবার খুব খারাপ অবস্থা, যার কারণে খুব সাফার করতে হচ্ছে আমাকে। আমার কথার আওয়াজ শুনে হয়তো আপনারা বুঝতে পারবেন। অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না, মানে আমি কন্টিনিউ কাজ করতে পারছি না, সেই জন্য আমি দুঃখিত। একে তো শরীর খারাপ, আর দুইয়ে হচ্ছে ছেলের পরীক্ষা চলছে,
তো ছেলেটাকে এখন একটু বেশি সময় দিতে হচ্ছে, যার কারণে আম এখানে সবাইকে একটু সময় কম দিচ্ছি। ছেলের পরীক্ষা শেষ হয়ে যাক, আমিও একটু সুস্থ হই, তারপর আবার কন্টিনিউ করব ইনশাল্লাহ। আর তার মধ্যে সবাই তো জানেন রমজান মাসের একটু পরিস্থিতি অন্যরকম থাকে, মানে একটু ব্যস্ত থাকি আমরা, যার কারণে সময় আমরা দিতে চাইলেও দিতে পারবো না। আমাদের কাজে মানে ইবাদত বন্দেগীতে সবাইকে মগ্ন থাকতে হবে। একটা মাসের জন্য রমজান মাস এসেছে বছরে একবার, তো নিজেদের পার্সোনাল কাজগুলো একটু কমিয়ে আল্লাহকে বেশি বেশি করে ডাকাই আমাদের মুসলমানদের একমাত্র কাজ আমি মনে করি। তো আমি বুটগুলো ভেজে নিচ্ছি। এটা আমার প্রথম রমজানের ব্লগ, দিতে অনেকটাই লেট করে ফেলেছি, সেই জন্য আসলে আমি দুঃখিত। তো আমি ছোট একটা ফ্রাই প্যানে মিডিয়াম সাইজের একটা ফ্রাই প্যানে ভেবেছিলাম ভেজে নেব, কিন্তু দেখছি যে না, অসুবিধা হচ্ছে, তাই একটা কড়াইতে করে আমি ঢেলে নিলাম। আর আমি বুটটাকে ভেজে নিয়েছি। এই বুটটাকে আমি আবার ফ্রিজে রেখে দিব, মানে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন অন্যদিন মানে খাওয়ার আগে আমি নামিয়ে রাখবো, আর গরম করে আমি খেয়ে নিব। একসাথে অনেকগুলো বুট আমি ভাজি করে নিয়েছি। আর এদিকে আলুর চপটাকেও রেডি করছি। এগুলো আসলে আমার অসুস্থতার কারণেই আসলে অনেকগুলো কাজ আমার বাকি রয়ে গেছে। তো যেহেতু বুট সিদ্ধ করতে আলু লাগবে, তাই একটু টেকনিক করে আলু বেশি করে সিদ্ধ করেছি, যাতে আলুর চপটাও সাথে হয়ে যায়। তো আমাদের দৈনন্দিন জীবনে ছোটোখাটো কিছু টিপস আমাদেরকে ফলো করে চলতে হয়, তা না হলে কিন্তু আমাদের কাজ দ্বিগুণ হয়ে যায়। আর কাজকে সহজ করার জন্যই আমরা ছোটোখাটো অনেকগুলো টিপস ফলো করি। একটা বেগুন কাটলে শেষ করতে পারবো না, কয়েকদিন খেতে হবে, তাই এভাবে র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে মুড়িয়ে রেখেছি, যাতে করে নষ্ট না হয়। এভাবে রাখলে কিন্তু সবজি খুবই ফ্রেশ থাকে, আর ফ্রেশ সবজি কাটতে গেলেও সুবিধা হয়। এভাবে রাখার কারণে কিন্তু আমি অনায়াসে কয়েকদিন বেগুন কেটে খেয়ে নিতে পারবো। আর এইদিকে আরও একটা কাজ করছি, সেটা হচ্ছে যে পেঁয়াজুর ডাল, যেটা আমি পাউডার করেছিলাম, সেটাকে আমি আজকে মেখে দেখেছি। আর এখানেও পরিমাণ একটু বেশি হওয়াতে আমার অন্য দিনের জন্য আমি ডিপ ফ্রিজে কিছুটা সংরক্ষণ করব, যাতে করে খাওয়ার আগে ভেজে নিলেই হয়ে যায়। মানে ইফতারের আগে এত বেশি কাজের ঝামেলা না করে অল্প স্বল্প কিছু করে যদি আমরা ফ্রোজেন করি, তাহলে আমাদের অনেকটা সময় বেঁচে যায়। আর এদিকে আমি বেসনটাকে গুলিয়ে নিচ্ছি, যাতে করে বেগুনিটা পারফেক্টলি বানাতে পারি। যদিও এবছর আমার বাহির থেকে কেনা বেসন দিয়ে বেগুনিটা ভালো হচ্ছে না, তাই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না বেগুনের। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আজকেও ভয়েস দিতে অনেকটা রিকভারি করেছি, তারপরও মানে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। হয়তো আমার কথার আওয়াজ শুনলে আপনারা বুঝে যাবেন। আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণে ভেজে নিচ্ছি। আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব পরবর্তী দিনের জন্য। আসলে একটু যদি গুছিয়ে রাখা যায়, তাহলে কাজ করতে কিন্তু এত বেশি ঝামেলা হয় না, কাজেও বরকত দেয়। তো আমি আলুর চুপগুলোকে একদম রেডি করছি, তবে ইফতারের একদম কাছাকাছি সময় চলে এসেছে, যার কারণে মা, মেয়ে, ছেলের জন্য 3টা আলুর চপ আমি এখন ভেজে নিব, আর বাকিগুলোকে আমি ইফতারের পরে রেডি করে নিব। এই ছাঁকনিটা দিয়ে আমি কিন্তু উল্টাতে পারছিলাম না সহজে। আমি জানি না কার কাছে কেমন লাগে ব্যবহার করতে। এটা শুধু তেল ছাঁকার জন্যই পারফেক্ট, কিন্তু উল্টে পাল্টে যাওয়ার জন্য আমার কাছে একদমই পারফেক্ট মনে হয় না। তো যেহেতু ফ্রাই প্যানের মধ্যে জায়গা আছে, তাই চিন্তা করলাম আলুর চপগুলো দিয়ে দিই। এক কাজে দুই কাজ হয়ে যাক, সময়টাও বাঁচুক, আর আমার
একই তেলে সবগুলো ভাজা হয়ে যাক। যদিও ইফতারিতে আমরা প্রচুর পরিমাণে ফ্যাটি মানে তেল জাতীয় জিনিস খেয়ে ফেলি, যার কারণে আমাদের গ্যাসের বেশি প্রবলেম হয়। তো 30টা রোজার মধ্যে আসলে এভাবে বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো খেলে চলবে না। মাঝে মধ্যে একটু ভিন্নতাও আনতে হবে। জানি না সব কিছু সবসময় শেয়ার করতে পারি কি না, তবে চেষ্টা করব আপনাদের সাথে আমার দৈনন্দিন কাজের কথা আর ইফতারির কথা। সবাই একটু দোয়া করবেন যাতে করে 2 বাচ্চাকে নিয়ে আমি নিজেকে নিয়ে একটু সামলে উঠতে পারি। আমার বাচ্চাদেরও শরীর অনেক খারাপ, তার মধ্যে বড় ছেলের পরীক্ষা চলছে। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন, যারা গৃহিণীরা যারা এই সময়টা পার করেছেন কিংবা করছেন, অবশ্যই জানেন ছোট ছোট বাচ্চা থাকলে, বাচ্চা স্কুল বা মাদ্রাসায় থাকলে কেমনটা হয়। তো আমার পেঁয়াজগুলো একদম রেডি, আমি একটা ভেঙে দেখালাম। এদিকে আলুর চপটাও রেডি হয়ে গিয়েছে, আর বেগুনিটা আস্তে আস্তে হচ্ছে। যদিও একদম সুন্দর করে সবার মতো করে পারফেক্টভাবে বেগুনি এবার হচ্ছে না আমার, আগেই বলেছি, তাই শেয়ারও করতে পারছি না। আসলে কোনো কিছু পারফেক্ট হলেই খুব ভালো লাগে। এদিকে আমি একদম শরবতটা করে নিয়েছি, ইফতারের আয়োজন মানে ইফতারগুলোকে রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য। তবে একটা মানে কি বলবো, এমন একটা অবস্থা, প্রথম দিন রোজা রেখে মনে হচ্ছে যে সব খেয়ে ফেলবো। আমার মতো কার কার এমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেক বেশি কিছু বানিয়ে ফেলেছিলাম আমি একজন হিসেবে, ছেলে মেয়ে আর কতটুকুই বা খাবে। তো অনেকগুলো বুটও আমি মেখে ফেলেছি, মনে হয়েছে যে সারাদিন রোজা রেখে অনেকটা খেতে পারবো। আসলে যখন খেতে বসেছি তখন আর খেতেই পারছিলাম না, মনে হচ্ছে অনেক বেশি হয়ে গিয়েছে। আমার মতো এই অবস্থা কার কার হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনও লাইক কমেন্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইকে আমি নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পাই, আপনাদের একটা কমেন্টে নতুন ভিডিও বানানোর উদ্দীপনা বেড়ে যায়। বেশিরভাগ সময় আমি খেয়াল করি আমার বন্ধুরা যারা আছে তাদের থেকে, আর যারা আমার বন্ধু হননি মানে সাবস্ক্রাইবার থেকে আনসাবস্ক্রাইবাররাই বেশি আমার ভিডিও দেখে। কিন্তু কেন এটা আমি জানি না, তারা সাবস্ক্রাইব করে দেখে না। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে বন্ধু করে পাশে থেকে যাবেন, আর বেল অপশানের অল অপশানে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর চা প্রেমী মানুষ, ইফতারের শেষে নামাজটা পড়ে চাটা বসিয়ে দিলাম, চাটা না খেলেই নয়। তো আমরা যারা চায়ের প্রেমী, চা প্রেমী, তারাই জানি আসলে সারাদিন পরে ইফতার করে চাটা না খেলে আর সেহরির পর চাটা না খেলে কেমন লাগে। আর এদিকে ইফতারের পরে চা খেয়ে বাকি আলুর চপগুলো ফ্রোজেন করার জন্য একদম রেডি করে ফেলেছি। আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।